এতদিন স্বপ্নে বিরক্ত করতে, আসো আজ বাস্তবে একটু বিরক্ত করো। জ্বালাতন এর অর্থ বুঝল না নাফিয়া, তবে শুনেছে আরিফের কাছে পূর্বেও। আরিফ নাফিয়াকে ফুলে ভরা বিছানায় বসিয়ে দিল, ঘরের বাতি নিভিয়ে বারান্দার দরজা সামান্য খুলে দিল। সেখান থেকে চাঁদের আলো সরাসরি ঘরে আসে। আরিফ এসে নাফিয়ার কোলে মাথা রাখে, নাফিয়ার ডান হাত টেনে বুকে রাখলো, কিন্তু কিছু অনুভব করলো না নাফিয়া। পরপর বাম হাত মাথায় রেখে বলল, তোমার ডান হাত আমার বুকে সর্বপ্রথম জায়গা পাবে। যে হাত তোমার অপূর্ণতা, সে হাত আমার কাছে অমূল্য। নাফিয়া মন মরা হয়ে গেল। এই হাত আপনাকে অনুভব করতে পারবে না যে? তোমার মন আমাকে অনুভব করতে পারলেই হলো। নাফিয়া ছোট্ট করে জবাব দিল, হুম। তোমাকে প্রথম অনুভব করতে শুরু করি কখন জানো? কখন? হুট করে একদিন আমার স্বপ্নে এলে, কিভাবে কেন জানি না, শুধু এসেছো। সেদিন শাড়ি পরেছিলে তুমি, নিজে থেকে আমার পাশে এসে বসলে, নিজের কোলে আমার মাথা তুলে নিলে, বুকে হাত রাখলে, চুলে আর গালে হাত বুলিয়ে দিলে। সেসব স্বপ্ন ছিল নাফিয়া। আমি বাস্তবে অনুভব করেছিলাম তোমাকে, মোহিত হতে শুরু করেছিলাম, বারবার নিজেকে প্রশ্ন করেছিলাম, তুমি কেন? এরপর আমার মস্তিষ্ক থেকে একদম নামলে না তুমি। আমার ভাবনারা আমাকে জ্বালাতন করছিল, আশকারা দিচ্ছিল তোমার ব্যাপারে। সে সবই ইঙ্গিত ছিল। আমার ভাগ্য তোমার সাথেই জড়িয়েছিল। আমি কখনো কাউকে ভালোবাসিনি। এই যুগে কথাটা হাস্যকর মনে হলেও সত্যি। ভালোবাসিনি, তবে আজ বেসেছি। ভীষণ রকমের মাতোয়ারা হয়েছি প্রেমে। প্রেম এত সুন্দর। আমি প্রেমিক রূপে এক মাতাল, সেটা জানতাম না। ভালোবাসি, যতদূর তোমার কল্পনা যায় তার চেয়ে বহু লক্ষ গুণ বেশি ভালোবাসি। নাফিয়ার নির্বিকার শুনল কথাগুলো। আরিফের কণ্ঠ কেঁপেছে কয়েক দফা। একজোড়া জলজল করা চোখ, তার জন্য অগাধ ভালোবাসা। অভ্যস্ত নয় নাফিয়া এত সুখে, ফের চোখ ভিজে গেল। আরিফ উঠে পড়ল, নাফিয়ার দুহাত আগলে বলল। আবার কেন কাঁদছো? নাফিয়ার নাক টেনে জবাব দিল। খুশিতে। আধার কক্ষে মৃদু শব্দে হাসে আরিফ, গলা ঝাড়া দিয়ে বলল, শোনো, হুম। আর একটু অসভ্যতা আমি করি? নাফিয়া নির্বোধের মতো পলক্ষীন চোখে তাকালো, অনুমতি চাইল দেখে হতভম্ব। আরিফকে নাফিয়ার বোকা মুখ আরও পর্যবেক্ষণ করলো। আপনা আপনি এগিয়ে গিয়ে ঠোঁট ছুঁয়ে সাথে সাথে সরে গেল আরিফ। তাড়াহুড়ো করলো, যেন তার কৃতকর্মকে ধামাচাপা দিতে চাইছে। নিজে শুয়ে মূর্তির মতন শক্ত হয়ে বসে থাকা নাফিয়াকে টেনে নেয়, বুকে জড়িয়ে বলে, আপাতত এতটুকু অসভ্যতা আমি যথেষ্ট। মুখটা আমার অল্প বয়সী, বয়সের সাথে সাথে না হয় এক ধাপ করে অসভ্যতা আমি বৃদ্ধি করব। কি বলো বউ? সকালে স্নিগ্ধ আলো চোখে পড়তে ঘুম ভাঙে নাফিয়া। চোখ জোড়া জ্বলছে, সাথে বাহুর উপর ভারী কিছু অনুভব করছে। সচরাচর সকালে ঘুম ভাঙে তার, কিন্তু মস্তিষ্ক জাগ্রত হতে সময় নেই। চোখ খুলে সামনের দিকে তাকাতে পরিবর্তন লক্ষ্য করলো। এই দৃশ্য ঘুম থেকে উঠে কখনো দেখেনি। প্রতিদিন সকালে চোখ খুলে দৃষ্টি পড়তো পড়ার টেবিলে, দেয়ালের রং আকাশি ছিল। আজ কালো পর্দায় ঢেকে থাকা জানালাগুলো, পড়ার টেবিলের পরিবর্তে ছোট্ট একটা ডেস্ক এক কোণে। লম্বা নিঃশ্বাস ফেলে নাফিয়া, ঘুরে তাকাতে কিছুটা ভয় পেয়ে গেল। তার অন্যায় মুখ শরীর পেঁচিয়ে শুয়ে আছে আরিফ, দুহাতে তাকে জড়িয়ে শক্ত করে। সবকিছু পরিষ্কার হতে শুরু করলো তার কাছে। নাফিয়া ঠোঁট চেপে হাসে আরিফের অবস্থা দেখে। কাঁথার পরিবর্তে তার ওড়না জড়িয়ে ঘুমিয়ে আছে। নাফিয়া আরিফের মুখ থেকে ওড়না সরিয়ে দেখলো ঘুমন্ত, শান্ত মুখমণ্ডল। গভীর ঘুমে তলিয়ে থাকা আরিফকে দেখে আনমনে হেসে উঠে নাফিয়া বিড়বিড় করে বলল, খুব সহজেই পেয়ে যাব ভাবিনি। বলেই বিরতি নিল কয়েক মুহূর্তের। আরিফের চুলের দিকে হাত বাড়িয়ে আবারও ফিরিয়ে আনলো। যদি জেগে যায়, সাহস আবার হুট করেই জাগ্রত হয়। অধিকার আছে তার, কেন এই চুলগুলোতে হাত বুলাবে না? নাফিয়া হাত এগিয়ে আরিফের চুলে বিলি কেটে দিল কিছু সময়। আরিফ নড়ে চড়ে উঠে। নাফিয়া হাত সরাতে ঘুমন্ত ভারী কণ্ঠে আরিফ বলল, ভালো লাগছিল? হাত সরালে কেন? জেগে আছেন আপনি? হুম। উহুম। অদ্ভুত জবাব, হ্যাঁ না কোনোটিই নয়। কিন্তু বোঝা গেল আরিফ অর্ধ ঘুমে। আরিফ চোখ খুলে তাকায়, লালা বর্ণ ধারণ করা চোখ জোড়া নাফিয়ার দিকে তাকালো অদ্ভুত দৃষ্টিতে। চুলগুলো কানের পেছনে গুজে দিল তৎক্ষণাৎ। কপালে চুমু খেয়ে বলল, আমার প্রতিটা সকাল এমনই সুন্দর হোক। এক হাতে কি শাড়ি পরা যায়? আরিফের সামনে শাড়ি নিয়ে দাঁড়িয়ে নাফিয়া, মুখে নেই কোনো জ্যোতি। আধার সেখানটায় শখ করে শাড়ি বের করেছে। বিয়ের পর দিন সকালে নিয়ম অনুযায়ী শাড়ি পরবে, সেটিও নিজের ইচ্ছায়, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো তার অকেজো হাত। আরিফ দীর্ঘশ্বাস ফেলল, বিছানা ছেড়ে ল্যাপটপ হাতে তুললো, ইউটিউবে ভিডিও খুঁজতে শুরু করলো শাড়ি কিভাবে পরতে হয়। বেশি কষ্ট করতে হয়নি তার, তাড়াতাড়ি পেয়ে গেছে। ভিডিও একবার মনোযোগ সহকারে দেখলো, নাফিয়াকে অপেক্ষায় রেখে। এরপর বলল, এসো পরিয়ে দিই। নাফিয়া পেছনে সরে দাঁড়ায়। আরিফ শাড়ি চেয়ে হাত এগিয়ে রেখেছে, কিন্তু নাফিয়া দিতে নারাজ। আরিফ এগিয়ে এসে বলল। কি হলো, দাও। নাফিয়া কিছুটা বিব্রত হয়ে বলে, না,
আমি আন্টির কাছে গিয়ে পড়ে নিব। আরিফ খানিকটা কপাল কুঁচকে তাকায়। আন্টি না, মা। আর মা ওরফে শাশুড়ির আগে স্বামী সাহায্য নিতে হয়। কেমন? না না, আমি আপনার হাতে শাড়ি পরবো না। বলে আরিফ বাঁকা হাসলো। নাফিয়ার সঙ্গে সঙ্গে তার এই দুষ্টু মুখ পানে সন্দেহের চোখে তাকায়। এতদিনে তাকে অল্প স্বল্প করে ভালোই চেনা হয়েছে। মতলব মোটেও ভালো ঠেকছে না। আরিফ এগিয়ে এলো, খপ করে শাড়িটা হাত থেকে টেনে নিয়ে বলল। তুমি যেটা না করবে সেটা আমি আরো বেশি করেই করব। নাফিয়া চটে গেল, 2 কদম পিছিয়ে যায়। তর্জনী আঙ্গুল তাক করে বলল। আপনার মতলব খারাপ, আমি আগে থেকেই জানি। দূরে সরে দাঁড়ান বলছি। শ্রীমতী বউ আমার, তোমার ক্ষেত্রে আমার মতলব কখনোই ভালো হবে না। হতবাক নাফিয়া আকার ইঙ্গিতে আজে বাজে বকে যাচ্ছে গতকাল রাত থেকে। ঠোঁট চেপে বলল। এমন অশ্লীল জানলে বিয়ে করতাম না। আরিফ হেসে উঠে এগিয়ে এসে নাফিয়ার এক হাত চেপে ধরল। অন্য হাত ধরার কোনো প্রয়োজন নেই, সেটাতে আক্রমণ করার সুযোগও নেই। শাড়ির এক অংশ নাফিয়ার কাঁধের উপর রেখে শাড়ি পেঁচাতে শুরু করে। নাফিয়া গায়ে পেঁচিয়ে রাখা ওড়না আরও ভালোভাবে জড়িয়ে খিচে দাঁড়িয়ে আছে। মানবে এই লোক? কখনো মেনেছে তার কথা? সবসময় জোর চালিয়ে গেল। অন্যদিকে আরিফ একবার ভিডিও দেখছে, আরেকবার শাড়ির দিকে নজর দিচ্ছে। কুচিগুলো ঠিকঠাক করলো কোনো রকম। নাফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল। নিজে বুঝবে নাকি আমি? নাফিয়া নিজের হাত ছাড়িয়ে অন্যদিকে ফিরে যায় দ্রুত। এক হাতে কুচি গুজিয়ে বলল। হয়েছে, আর লাগবে না। আপনি এবার বেলকনিতে যান। কেন? যেতে বলেছি, যান। আরিফ কথা বাড়ালো না। নাজুক মেয়েটাকে লজ্জা দিতে চাইছিল, কিন্তু সে যে সইতে পারবে না। লজ্জার ভারে নুয়ে পড়বে। শীষ বাজাতে বাজাতে ব্যালকনির দিকে যেতেই নাফিয়া ডেকে ওঠে। শুনুন। আরিফ দরজায় উকি দিয়ে আদুরে ভঙ্গিতে বলল। জি ম্যাডাম, হেল্প লাগবে? এক হাতে সেফটি পিন লাগাতে সমস্যা হচ্ছে, পারছে না কিছুতেই। অস্বস্তি হলো নাফিয়ার, কিন্তু কোনো উপায় নেই। দ্বিধাদ্বন্দ্ব হটিয়ে বলল। হ্যাঁ। লাফিয়ে ঘরে আসে আরিফ। বউ সাহায্য চাইছে, সেটা কি না করা যায় নাকি? ভদ্রবেশে এসে দাঁড়ালো নাফিয়ার পেছনে। নাফিয়া সেফটি পিন দেখিয়ে বলল। একটা পিন আপ করতে পারছি না। ড্রেসিং টেবিল থেকে সেফটি পিন তুলে এগিয়ে আসে আরিফ। নাফিয়া শক্ত হয়ে দাঁড়ালো। সে কাছে এলে আতঙ্ক বিরাজ করে তার মধ্যে। আরিফ আলতো হাতে আঁচল পিন আপ করতে করতে বলল। স্বামী ছাড়া আপনার কোনো গতি নেই, বুঝলেন? ঝামেলাযুক্ত স্বামী, অসভ্য স্বামী, ঝগড়ুটে স্বামী। আরিফ নাফিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। কাঁধে থুতনি ঠেকে আয়নায় চেয়ে বলল। আর মনে পড়ছে না আর? আমার কাছে থাকলে সব ভুলে যাও, তাই তো? মোটেও না। নাফিয়া অর্ধভেজা চুলে মুখ ঘষে দিয়ে আরিফ বলল। কখনো কখনো স্বীকার করলে ক্ষতি নেই। আপনিও কম অসভ্যতামি করলে তাতেও কোনো ক্ষতি নেই। ইহা অসম্ভব বউ। বউ ডাক শুনে হেসে ফেলল নাফিয়া। তাকে পুরোটাই আবৃত করে রেখেছে আরিফ। নাফিয়ার মনে হলো সে যেন তার ঢাল, প্রতিরক্ষা করছে তাকে। নাফিয়া আয়নায় তাকায়, চোখ বুজে তার কাঁধে পড়ে থাকা লোকটার দিকে চেয়ে শুধায়। আমি প্রতিনিয়ত আমার অপূর্ণতার কারণে নত হয়েছি। কখনো কটু কথা শুনেছি, আবার কখনো অহেতুক সহানুভূতি পেয়েছি। আপনার মাঝে দুটোর একটাও নেই। কেন বলুন তো? আমার অপূর্ণতা নিয়ে মাথা ঘামাননি কেন আপনি? আরিফের কপালে সামান্য ভাঁজ পড়ে, যেন বিরক্ত এই প্রশ্নে। এই মুহূর্তে তার কান এসব কথা শুনতে চাইছিল না বোধহয়। তারপরও জবাব দিল। মনে কারো জন্য অগাধ ভালোবাসার জন্ম নিলে তার ত্রুটিগুলো অদৃশ্য হয়ে যায়। কিন্তু আর একটা কথাও নয় নাফি, এই বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। বেশ কঠিন সুরেই বলল। নাফিয়ার কথা বাড়ালো না। আরিফ মুখ তুলে নাফিয়াকে টেনে বসিয়ে দিল ড্রেসিং টেবিলের সামনে। বলল। পায়েল কোথায়? পায়েল? ভুলে গেছো? আমি যে তোমায় দিয়েছিলাম, বলেছিলাম পরিয়ে দেব। কপালে হাত পড়ল নাফিয়ার। নিজের উপর রাগ হলো। কিভাবে ভুলে যেতে পারে সে পায়েলের কথা? নিজের ব্যাগে যত্ন করে রেখেছিল। দ্রুত উঠে দাঁড়ালো, ব্যাগ সাথেই এনেছে। খুলে বের করলো বক্সটি। আরিফের কাছে এসে বলল। সত্যি বলতে আমি পায়েলের কথা ভুলে গিয়েছিলাম। আরিফ বক্সটি নিজের হাতে নিয়ে ফের নাফিয়াকে বসিয়ে দেয়। নিজেও হাঁটু গেড়ে বসলো জমিনে। এই দৃশ্যে নাফিয়ার হৃদয়ে দোল খায় মুহূর্তে। নাফিয়ার পায়ে স্পর্শ করে নিজের উরুতে রেখে পায়েল পরিয়ে দিয়ে বলল। প্রেমিকের উপহার ভুলে গেলে চলবে, স্বামীর ভালোবাসা ভুলে যাবে না কিন্তু। নাফিয়া কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। আরিফের ঠোঁটে ছোঁয়া পেল পায়ের পিঠে। কেঁপে ওঠে নাফিয়া। এমন একটা ঘটনা ঘটে যাবে তার কল্পনাতীত ছিল। নাফিয়া পা সরিয়ে বলল। এটা কি করলেন? আরিফ অতি স্বাভাবিক সুরে জবাব দিল। বউয়ের নরম তুলতুলে পায়ে চুমু খেলাম। না না, কাজটা মোটেও ভালো হয়নি। পায়ে কেউ এমন করে? আমি খাই। উফ। উফ টুফ বাদ দাও, এসো তোমাকে নিজের মনের মতো করে সাজিয়ে দিই। নতুন বৌদের যাবতীয় অলংকার বের করে ড্রেসিং টেবিলে সাজানো হয়েছে। গলায় সরু স্বর্ণের চেন পরিয়ে দিল আরিফ। হাতে চুড়ি, চুলগুলো যত্ন করে আঁচড়ে দিচ্ছে। খুঁজে খুঁজে একটা টিপের পাতা বের করলো। গভীর মনোযোগ দিয়ে কপালের মধ্যেখানে টিপ পরিয়ে দিল। আবারও খোঁজাখুঁজির অভিযান শুরু করে। নাফিয়া অপলক দৃষ্টিতে চেয়ে দেখলো আরিফকে। আকস্মিক মনে হলো নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী।
তার স্বামী তাকে সাজিয়ে দিচ্ছে। বিনা বিরক্তিতে, বিনা অভিযোগে নাম পড়ে পড়ে কাজল এগিয়ে দিয়ে বলল। কাজল পড়ো। নাফিয়া বিনা বাক্যে কাজল এঁকে দিল দু চোখে। শাড়ির আঁচল ঠিক করে আরিফের সামনে দাঁড়াতেই আরিফ প্রশান্তিতে হেসে বলে, আমার বউ। সেজেগুজে নতুন বধূ সেজে বেরিয়েছে আরিফ। নাফিয়া সকাল তখন 9টা। নাফিয়া হুট করে আরিফকে ফেলে চলে গেল রান্নাঘরের দিকে। লাজুক ভঙ্গিতে এসে দাঁড়ায় শিরিন বেগমের কাছে, নত গলায় বলল, আসসালামু আলাইকুম। গরম গরম পরোটা ভাজতে ভাজতে শিরিন বেগম ঘুরে তাকালেন। নাফিয়াকে দেখে সালামের জবাব নিয়ে আপ্লুত কণ্ঠে বললেন, মাশাল্লাহ, ভীষণ সুন্দর দেখাচ্ছে তো তোমাকে, পুরোই নতুন বউয়ের মতো লাগছে। পেছন থেকে আরিফ এসে হাজির হলো। বাটি থেকে গরুর গোস্তের এক পিস হুট করে মুখে পুড়ে নেয়। খেতে খেতে বলল, সবই আমার অবদান। শিরিন বেগম কোমরে হাত রেখে বললেন, কি করে তোর অবদান? নিজ হাতে সাজিয়েছি বউকে, তাই তো এত সুন্দর দেখাচ্ছে। নয়তো এই বোকা মেয়ে সাজগোজের সব জানে না। শিরিন বেগম মুচকি হাসলেন। হাসিটা আড়াল করে তির্যক চাহনি ছুড়ে বললেন, ও মেয়ে হয়ে সাজগোজ জানে না, তুই কি করে জানিস? হ্যাঁ, তোর তো আগে বিয়ে হয়নি, অভিজ্ঞতাও নেই, তাহলে কি করে জানলি? আমার তো মনে হচ্ছে এখানে একটা ঝামেলা আছে। আরিফ থতমত খেয়ে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে নাফিয়ার দিকে তাকায় বলে ওঠে, আম্মা, নতুন বউয়ের মনে কুমন্ত্রণা ঢুকিয়ে দিও না। আমি বিনা অভিজ্ঞতায় সাজিয়েছি। কি সব ভুলভাল বলছো? তোকে কিভাবে সাইজ করতে হয় সেটা শেখাবো না? আম্মা। কাদস্বরে বলে ওঠে আরিফ। ভয় পাচ্ছে সে। নাফিয়া যদি সন্দেহ করে বসে, মেয়েটা অত্যন্ত বোকা স্বভাবের, মুখের কথা ধরে বসে থাকবে। শিরিন বেগম নাফিয়াকে আড়ালে চোখ দিয়ে ইশারা করলেন। আরিফের দিকে চেয়ে বললেন, গোশতের বাটি নিয়ে টেবিলে রাখ, যা। আন্টি, মানে মা, আমি নিয়ে যাই? শিরিন বেগম কিছু সময়ের জন্য থমকালেন। কিছু যেন মনে পড়ল তার। পরপরই নিজেকে স্বাভাবিক করে বললেন, না, আরিফ নিয়ে যাক, তুমি আমার কাছে থাকো। আরিফের বোঝা হয়ে গেছে, কাজটা তারই করতে হবে। তাছাড়া এসব ছোটখাটো কাজ আগেও করেছে সে। বাটি নিয়ে টেবিলের দিকে চলে গেল। নাফিয়া ফের বলল, মা, আমি ডিম ভেজে দিই। আবারও আমতা আমতা করে বলল। এক হাতে ডিম ভাজতে পারবো, দেবেন? শিরিন বেগম নাফিয়ার মলিন মুখের দিকে তাকালেন। এটা শঙ্কিত, কিছুটা লজ্জিতও বটে। নতুন বউকে দিয়ে কাজ করাতে নেই, কিন্তু সে যদি ভেবে বসে থাকে তার হাতের কারণে তাকে দেওয়া হচ্ছে না। মাথা দুলিয়ে সম্মতি দিলেন, বললেন, করো। নাফিয়ার মুখে হাসি ফুটে ওঠে। শিরিন বেগম সবকিছু এক এক করে এগিয়ে দিলেন। উৎফুল্লতা নিয়ে নাফিয়া ডিম ভাজতে শুরু করলো। শিরিন বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরিবের বয়স তখন 5 বছর। সংবাদ এলো আমি আবার মা হতে চলেছি। আমার বয়স তখন কম ছিল, তবে দ্বিতীয় সন্তানের জন্য খুবই খুশি ছিলাম। মার্কেটে গেলে মেয়েদের ছোট ছোট জামা কাপড়, ক্লিপ, জুতো দেখতাম আর মুচকি হাসতাম। শখ ছিল আমার মেয়ে হলে তাকে পুতুলের মতো সাজাবো। যখন জানতে পারলাম আমি আবার মা হব, তখন দোয়া করতে শুরু করলাম যেন মেয়ে হয়। খুব করে চেয়েছিলাম। নাফিয়া নিষ্পলক চেয়ে শুনল কথাগুলো শুধায়। এরপর আর কি, নিয়তি আমার চাওয়া মেনে নেয়নি। আমার সন্তানটা পৃথিবীতে আসার পূর্বেই চলে গেল। আমি জানতাম আমার মেয়েই হতো, আমার মন বলেছিল। নাফিয়া জানে না কিভাবে সান্ত্বনা দিতে হয়। এই মুহূর্তে কি বলতে হবে সেটাও বুঝতে পারছে না। মায়া ভরা দৃষ্টিতে চেয়ে রইল শিরিন বেগমের দিকে। শিরিন বেগম নাফিয়ার দিকে তাকালেন, ফিক করে হেসে বললেন, তুমি মনমরা হয়ে গেলে কেন? এখন তো তুমি আছো। আমি চেষ্টা করবো আপনার মেয়ে হয়ে থাকার। কখনো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমিও না। কেউ পরিপূর্ণ না, আমিও অপূর্ণ। তোমাকে মেনে নেওয়ার পেছনে কোনো বাধ্যবাধকতা ছিল না আমার। তবে ছেলের সুখ আর আমার ঘরের অপূর্ণ জায়গাটা পরিপূর্ণ করার জন্য তুমি আজ আমার ছেলের বউ। ছেলের বউ তো অন্য কেউ হতে পারতো, সুস্থ স্বাভাবিক কেউ। বলে চোখ নামিয়ে ফেলে নাফিয়া। শিরিন বেগম জবাবে বললেন, হতে পারতো, কিন্তু কি নিশ্চয়তা সেই সুস্থ স্বাভাবিক মানুষটি এই ঘরকে, ঘরের মানুষগুলোকে ভালোবাসতো? মানুষ বাছাই করতে গিয়ে মাঝে মধ্যে কিছু অমূল্য জিনিস পেছনেই ফেলে আসে, সেসব তাদের চোখে পড়ে না। আমি ভালো মা। খারাপ তো নও। যদি হই? হবে না, আমার বিশ্বাস আছে আমার ছেলের পছন্দের উপর। শুধু ডিমটাই করেছে নাফিয়া। শিরিন বেগম চেঁচিয়ে ডাকলেন আরিফকে। ধমকে সুরে খাবারগুলো নিয়ে টেবিলে সাজাতে বললেন। আরিফও বাধ্য হয়ে কাজগুলো করেছে বোচা মুখ বানিয়ে। নতুন বইয়ের সামনেও শিরিন বেগম তাকে ধমকে যাচ্ছে, কাজ করাচ্ছে। ইগোতে লাগলো, কিন্তু কিছু বলতে পারলো না। মায়ের সামনে তার চলে না। খাবার টেবিলে বসে সেই দিনের মতো হাত চেপে ধরলো আরিফ। মৃদু ছটফট করে উঠে নাফিয়া। হাত ছাড়াতে চাইলেও পারল না। শিরিন বেগম বলেন, নাফিয়ার ডিম ভেজেছে, সবাই সেটা দিয়ে শুরু করুন আজ।
ডিম ভাজা খুবই সামান্য একটা বিষয়, অসাধারণ কোনো রান্না নয়। তার এই ছোট বিষয়টাকেও বড় করে উপস্থাপন করলেন শিরিন বেগম। আতাউর সাহেব আর আরিফও সায় দিল, প্রশংসায় ভাসালো। নাফিয়া অবাক হয়ে দেখলো তাদের। বাড়িতে তার মা আর বাবা ছাড়া দাদি কখনোই খাবারের তারিফ করতো না, উল্টো খুদ বের করতো। অকেজো হাতের দোহাই নিয়ে উল্টোপাল্টা কথা শোনাতো। এখানে সবাই একই সুরে বলছে। আতাউর সাহেব তো নাফিয়ার হাতে টাকা গুঁজে দিয়ে বললেন। তোমার বকশিস। নাফিয়া নিতে চাইল না, কিন্তু জোর করেই দিল আতাউর সাহেব। আরিফ নাফিয়ার হাতে বৃদ্ধাঙ্গুল চালিয়ে ফিসফিস করে বলে উঠল, এখানে সবাই আপন, তার চেয়ে আপন আপনার বর। শ্বশুরবাড়িতে প্রথম দিনটি সাধারণ দিনের মতোই কেটেছে, তবে কিছু কিছু নয়, বিশাল কমতি ছিল। যদিও বারান্দায় গিয়ে বাবা মায়ের সাথে দেখা করেছে নাফিয়া, কিন্তু দূরে থেকে দেখার কাছে থাকা কি এক? তবে এ নিয়ে মন খারাপ করতে দেননি শিরিন বেগম আর আরিফ। কেউই সারাদিন এদিক ওদিকের আলোচনা করে তাকে খুশি রাখার চেষ্টা করেছেন। তবে রাতের ঘুমটা হুট করেই সব ধ্যান ধারণা ভুলিয়ে বসছে। প্রিয় মানুষের গায়ের ঘ্রাণ পাবে বলেই এত শান্তি। নাফিয়া বলে বোঝাতে পারবে না তার কতটা ভালো লাগে আরিফের বুকে মাথা গুজে শুয়ে থাকতে। একদিনে নতুন ভালো লাগা জন্ম নিয়েছে যেন। তবে মাঝরাতে নিজেকে একা অনুভব করলো। ষষ্ঠ ইন্দ্রিয় জানিয়ে দিয়েছে আরিফ তার পাশে নেই, কিন্তু শরীরে এক ঝাঁকুনি অনুভব করছে। চোখ খুলে তাকালো নাফিয়া। আবছা আধারে মৃদুস্বরে তার নাম শুনতে পেল। নাফি, ওঠো। মস্তিষ্ক সম্পূর্ণ জাগ্রত হতে সময় নিল খানিক। চোখ কচলে প্রশ্ন করলো, কয়টা বাজে? ঘর জুড়ে আধার, সকাল হয়নি এতটুকু নিশ্চিত। আরিফ ঘরের বাতি জ্বালায়। নাফিয়ার সম্পূর্ণ চোখ যেন জ্বলে ওঠে, সাথে সাথে হাত দিয়ে চোখ ঢেকে নিল। আরিফ বলল, রাত 1:30 বাজে, দ্রুত রেডি হয়ে নাও। রেডি হয়ে নাও। চোখ থেকে হাত নামালো নাফিয়া, অবুঝ চোখে চেয়ে বলে। রেডি হব এত রাতে? আরিফ হাতে থাকা দুটো হেলমেট দেখিয়ে ঠোঁট কামড়ে হাসলো, বলল, চলো, রাতে শহর ঘুরে বেড়াবো। যত সব পাগলের প্রলাপ। নাফিয়ার মুখভঙ্গি অদ্ভুত রূপ ধারণ করে, বলে বসলো, এসব কি বলছেন? এত রাতে মানুষ বাইরে যায়? আমরা যাব, চলো। শাড়ির প্রতি নাফিয়ার এতই ঝোঁক ছিল যে শাড়ি পরেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে উঠল নাফিয়া। আরিফ তাকে সাহায্য করলো। নিঃশব্দ রাতে পায়েলের মৃদু ঝংকারে একবার মুচকি হাসে আরিফ। কেন জানে না এই ছোট্ট বিষয়টিও অসাধারণ লাগছে। নাফিয়া দ্রুত কাপড় পরিবর্তন করে নিল। এরপর আরিফের আশকারাতে সায় দিয়ে চুপি চুপি চোরের মতো ঘরের দরজা খুলেছে আধারে। বাবা মা যেন কোনোভাবেই টের না পায়। নাফিয়া ফোনের ফ্ল্যাশলাইট এক হাতে ধরে বলল, মনে হচ্ছে আমরা বিয়ে করেও পালিয়ে যাচ্ছি। আরিফ দরজা খুলতে খুলতে মুচকি হাসে, বলে, মাঝে মধ্যে এমন মিছেমিছি সিচুয়েশন তৈরি করে নিতে হয় বউ। আমরা জানি এটা সত্য নয়, তবে সত্য ধরে নিয়ে উপভোগ করব। পালিয়ে গেলে কেমন লাগে সেটা অনুভব করতে চাইছেন? হ্যাঁ। বাড়ির গ্যারেজে বাইক স্টার্ট দিল না আরিফ। বাইকের আওয়াজে নয়তো লাফিয়ে উঠবেন শিরিন বেগম। কোনো রকম মেন দরজা খুলে বাইক বাইরে টেনে আনলো। সাবধানতার সাথে দরজা বন্ধ করে একটু এগিয়ে নাফিয়াকে ডেকে হেলমেট পরিয়ে দিল সযত্নে। এটা তো তারই দায়িত্ব। এখন বাইককে ভয় করে বউ? ল্যাম্পপোস্টের আলো নিভু নিভু, তবুও যেন যান যায় যায় অবস্থা। কিছুদিনের মধ্যে ফিউজ হয়ে যাবে। তবুও সামান্য আলো দিয়েছে তার স্ত্রীর মুখে। সেখানে তার মিষ্টি হাসি দৃষ্টিগোচর হলো। নাফিয়া খুব উৎসাহের সাথে বলল, আপনার সাথে আর বাইকে ভয় করে না? আরিফ খুশিতে সাথে সাথে নাফিয়ার গাল টিপে দেয়, বলে, এসো। আর হ্যাঁ, এবার কাঁধে হাত রাখা চলবে না। নাফিয়া ঘাড় বাঁকা করে অবুঝ গলায় শুধায়, তাহলে কিভাবে বসবো? রাত যতই হোক কাজল ব্যতীত নাফিয়া অসম্পূর্ণ, তবে লেপ্টে আছে। আরিফ হাত এগিয়ে চোখের কোণের কাজল মুছে দিয়ে বলল, কোমর জড়িয়ে পিঠে মাথা রেখে বসতে হবে, বুঝলে? এবার ঝটপট উঠে পড়ো। নাফিয়া বিনা বাক্যে উঠে বসলো। আরিফ তার ডান হাতটা টেনে নিজের কোমরে পেঁচিয়ে নিল। নাফিয়া নিজে থেকে অন্য হাতে আরিফকে জড়িয়ে ধরে মাথা এলিয়ে দেয় পিঠে। আরিফ চমকায়, প্রশ্ন করে, আগে আমার কাছেও ভিড়তে চাইতে না, এখন নিজে থেকেই ধরা দিচ্ছ, কাহিনী কি? কাহিনী হচ্ছে এখন আপনি আর আমিও অপরিচিত কেউ নই। আচ্ছা, আগে পরিচিত ছিলাম বুঝি? কোনো সম্পর্ক তো ছিল না। আরিফ বাইক স্টার্ট করলো। তার গতির চেয়ে কিছুটা ধীরেই চালায় নাফিয়াকে নিয়ে। তার কথার পিঠে আবারও প্রশ্ন করলো, এখন সম্পর্ক আছে বলে অধিকার খাটানো হচ্ছে? হ্যাঁ, পুরো অধিকার খাটানো হচ্ছে। আরিফ হাসলো। হাসির তালে বুক কাঁপলো তার। ঠিক সেখানে রাখা নাফিয়ার হাতটা সেই কম্পন অনুভব করছে। শার্ট আরো খামচে ধরে। আরিফ বলে, অধিকারের সাথে একটু আধটু ভালোবাসলে আদর করলেও আমি খুশি হই। এত লোভী হবেন না। অধিকার খাটাচ্ছি, এটা নিয়েই খুশি থাকুন। আরিফ চলন্ত বাইকে আকাশের দিকে চেয়ে বলে ওঠে, কপালে বোধহয় বউয়ের আদর্শ হাগ নেই। নাফিয়া আরিফের পিঠে মুখ লুকিয়ে হাসে। অলিগলি পেরিয়ে হাইওয়েতে উঠতে আরিফ সুরেলা কণ্ঠে বলল, নাফিয়া আরিফের পিঠে থুতনি ঠেকিয়ে খানিক মুখ তুলে তাকায় আর বলে, কেমন হতো? ভালোই হতো, দুজন হারিয়ে যেতাম।
সত্যি ভালো হতো। হ্যাঁ, ভালো হতো। নাফিয়া ঠোঁট টিপে হেসে বলল। আপনার বাইকের তেল ফুরিয়ে যেত। ধুর, আনরোম্যান্টিক মেয়ে। দুষ্টু মিষ্টি খুনসুটির মধ্যে যাত্রাপথ পেরোচ্ছে, রাতের ঠান্ডা হাওয়া মুখে মাখছে নাফিয়া, বারবার মন বলে উঠছে কি স্নিগ্ধ। তারিফ করার শব্দ নেই। দ্রুত গতিতে পেরিয়ে যাওয়া ল্যাম্পপোস্টগুলোকেও চোখ ধাঁধানো মনে হলো। ব্যস্ত শহর অনেকটাই নীরব, তবে এ সম্পূর্ণ নয়। দূরপাল্লার গাড়ি চলছে, কেউ কোনো জরুরি কাজে ছুটছে। নাফিয়া বাতাসের তীব্র দাপটে নিজের কণ্ঠস্বর উঁচু করলো, আরিফের কানের কাছে গিয়ে বলল। মনে হচ্ছে শুধু আমরাই ঘুরতে বেরিয়েছি, বাকি সবাই কোনো না কোনো প্রয়োজনে। আরিফ নীরবে হাসলো। বাইকের গতি সামান্য বৃদ্ধি করে ঢুকে পড়ল পুরানো ঢাকার অলিগলিতে। সরু গলিতে প্রবেশ করতেই নাফিয়ার চক্ষু চরক গাছ। রাতের কয়টা বাজে সেই হিসেবে করলো মস্তিষ্কে। হবে আনুমানিক 2টোর বেশি। এখানে এখনো এত আলো, চারিপাশ দেখে মনে হচ্ছে মাত্র সন্ধ্যা। রাস্তায় মানুষের কোলাহল। আরিফ একপাশে বাইক পার্ক করে নাফিয়ার হেলমেট খুলে দিল। দেখলো তার অবাক মুখখানা। অবাক হচ্ছ, তাই না? খুব। মনে হচ্ছে মাত্র সন্ধ্যা নামলো। পুরান ঢাকা এমনই। কিন্তু আমরা এখানে কেন এসেছি? আরিফ নাফিয়ার দিকে চেয়ে চোখ টিপে বলল। খেতে? নাফিয়া মুখ কুঁচকে নেয়, মিছিমিছি রাগ দেখিয়ে বলল। আপনি আর আপনার খাবারের প্রতি প্রেম, খাওয়ার জন্য আমার ঘুম নষ্ট করলেন। আমি একা খাবো নাকি? তুমিও তো খাবে। আর পুরান ঢাকায় রাতেই বেশি আনন্দ পাওয়া যায়। নাফিয়া ভেঙচি কেটে বলে। এসেছেন খাওয়ার লোভে, বুঝি না মনে হয়। সত্যিটা ধরা পড়ে গেছে, তাতে বিশেষ কিছু যায় আসে না। আরিফের খাওয়ার পাশাপাশি নতুন বউকে নিয়ে রাতের শহর দেখা দুটোই তার পছন্দের কাজ। নাফিয়ার মাথায় হাত বুলিয়ে বলল। এসো বউ। নাজিরা বাজারের বোখারি রেস্তোরাঁ জনপ্রিয়, জমজমাট আয়োজনের সাথে নাকে ঘ্রাণ ভেসে আসছে খাবারের। আরিফ নাফিয়ার হাত আরো শক্ত করে চেপে দ্রুত হেঁটে চলে গেল ভেতরে। নাফিয়া তাল মেলাতে চাচ্ছে, পারছে না। কোনো রকম হেঁটে উপরতলায় গিয়ে বসলো। আরিফ বুক ভরে নিঃশ্বাস নিয়ে খাবার অর্ডার করে বলল। খাবারের ঘ্রাণে আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। নাফিয়া পুনরায় মুখ ভেঙচি কেটে বলল। ছোট বিড়াল। আমাকে বলছো? তো কি বলবো? আমি মোটেও ছোঁচা নই, ভোজন রসিক। রাক্ষস বলে এটাকে। আরিফ কড়া জবাব দিয়ে বলল। আমার পরিবারের সকলেই ভোজন রসিক। আমার বাবা, দাদা, পূর্বপুরুষ সবাই খেতে পছন্দ করতেন। তোমার মতো নাকি? সাথে সাথেই চটে গেল। নাফিয়া বলল। এই আমার মতো মানে কি বলতে চাইছেন? তোমাকে দেখলে মনে হয় মাসের পর মাস তোমাকে খেতে দেয়া হয় না। আমাদের বাড়িতেও ভালো ভালো খাবার হয়, বুঝলেন। দুজনের মধ্যে যেন বিতর্ক প্রতিযোগিতা শুরু হলো। আরিফ জবাব দিল উল্টো দিক ঘুরে। দেখে তো মনে হয় দুর্ভিক্ষ চলে। জবাব দিয়েছে তাও অন্যদিকে চেয়ে। নাফিয়ার গলায় জোর পায় আরো। প্রতিপক্ষ চোখে চোখ রেখে তর্ক করছে না। নাফিয়া তর্জনী আঙ্গুল তুলে বলল। এ কি বলেন আপনি? আমাদের বাড়িতে দুর্ভিক্ষ চলে? আমরা ফিট মানুষ, বুঝলেন। আপনার ভুঁড়ি দেখেছেন? কেউ দেখলে বলবে আস্ত একটা বাচ্চা আছে এখানে। আরিফ কিছু বলতে গিয়েও থেমে গেল। পেটে হাত রাখলো চিন্তিত ভঙ্গিতে। আসলে ভুঁড়ি এতটা বেড়ে গেছে, মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে এলো তার। নাফিয়া তার এমন মুখ দেখে আলগোছে হাসে। সুযোগ যেহেতু পেয়েছে সদ্ব্যবহার করবে। আরো বলল। খেয়ে খেয়ে দিন দিন হাতি হচ্ছেন। কপাল তো আমার পুরো, ভুঁড়িওয়ালা লোককে বিয়ে করেছি। কবে যেন সামনের চুলগুলো বিদায় নেয়। খাবারের পর আরেকটা প্রিয় জিনিস হচ্ছে চুল। আরিফের মুখে আরো কালো মেঘ ঘনাতে শুরু করেছে। আসলেই তো, যদি চুল চলে যায় কি বিশ্রী দেখাবে তাকে। নাফিয়া মুখে আসা হাসিটা আটকে রাখছে খুব কষ্টে। এই মুখের একটা ছবি তোলা উচিত ছিল, কিন্তু সেটিতেও বাসায় ফেলে এসেছে। আপনি কি মাইন্ড করলেন নাকি আবার? আমি কিন্তু আপনাকে রিয়েলিটি চেক দিলাম। কষ্ট পেলে কিছু করার নেই আমার। ততক্ষণে খাবার হাজির। হাফ প্লেট করে 3টে কাচ্চি অর্ডার করেছিল আরিফ। তার মতে হাফ প্লেটে নাকি বেশি পাওয়া যায়। 2 প্লেট সে নিজে খাবে, আরেক প্লেট নাফিয়ার। খাবার সামনে রাখা হলো, কিন্তু আরিফের কোনো হেলদোল নেই। অন্য মনস্ক কি যেন ভাবছে, নিশ্চয়ই চুল আর ভুঁড়ির কথা। আপনার প্রথম প্রেম আপনার সামনে, খাচ্ছেন না কেন? ধ্যান ভাঙল আরিফের। জীবনের প্রথমবার খাবার দেখে চুপচাপ বসে আছে। নাফিয়া এবার হেসে ফেলে। তার হাসি দেখে আরিফ মলিন সুরে শুধায়। হাসছো কেন? হাসি আপনার অবস্থা দেখে। আসলেই ভুঁড়ি বেশি। তো ভুঁড়ি বেশি অথবা কম তাতে কি যায় আসে? দ্রুত শুরু করুন, দেখে মনে হচ্ছে অনেক মজার। আরিফ কেমন যেন সংকোচ বোধ করলো। নাফিয়া খেতে শুরু করে। আরিফের দিকে চেয়ে পড়ল। উফ, আপনার উপর আবার ভূত চেপেছে? মজা করছিলাম, কোনো ভুঁড়ি বাড়েনি, খেয়ে নিন। লম্বা নিঃশ্বাস ফেলতে দেখা গেল আরিফকে। এই খুশিতে আরও হাফ প্লেট অর্ডার করলো। নাফিয়া হা করে তাকালো তার দিকে, কিন্তু আরিফের নজর নাফিয়ার দিকে নেই। সে খেতে ব্যস্ত। যা অবস্থা দেখছি, খাবার পেলে আমাকে ভুলে যাবেন আপনি। খাবার মুখে পড়ে অস্পষ্ট গলায় আরিফ বলল। যতক্ষণ খাচ্ছি ততক্ষণের জন্য। আপনি যে কোনো একটা চুজ করুন তো, হয় আমি নয়তো খাবার। তোমার হাতের খাবার। নাফিয়া নাক ফুলিয়ে বলল। অনেক চালাক আপনি। থ্যাঙ্কস।
ভাবলেশীন জবাব দেয় আরিফ। খাওয়া দাওয়া শেষে অলসতা জেঁকে বসলো আরিফের দেহে। এখন বাইকটাও চালাতে ইচ্ছা করছে না। দাঁত খোঁচাতে খোঁচাতে ভাবলো কোথাও যদি শুয়ে পড়ার ব্যবস্থা থাকতো তাহলে ভালোই হতো। অন্যদিকে মুখ ফুলিয়ে রেখেছে নাফিয়া। কারণ নেই কোনো, আবার আছে আরিফের সাথে তার ছোটখাটো তর্ক। আরিফ নাফিয়ার কাঁধে হাত রাখলো, শক্ত করে বলল, কেউ যদি তুলে নিয়ে বাড়ি দিয়ে আসতো কতই না ভালো হতো বলো। অলস কোথাকার। খাওয়া দাওয়ার পর আর নড়তে ইচ্ছে করে না। নাফিয়া হতাশায় মাথা দুলায়। প্রবল অনিচ্ছা থাকা সত্ত্বেও বাইক স্টার্ট করলো আরিফ। আগামীকাল তো থেকে অফিস শুরু। বিয়ের কারণে 3 দিন অফিসে যাওয়া হয়নি। বাইক চলছে, হুট করে আসমান ডেকে উঠল। নাফিয়া ভয় পায়, শক্ত করে জড়িয়ে ধরল আরিফকে। ভয়ের রেশ কাটানোর সুযোগ দিল না প্রকৃতি। অল্প অল্প করে বাড়িধারা প্রবল হতে শুরু করে। নাফিয়া বলল, বৃষ্টি হচ্ছে, হোক, ভিজে যাচ্ছি তো। আমার প্রেমের বৃষ্টিতে ভিজেছ। প্রকৃতির বৃষ্টিকে অবহেলা করলে সে নারাজ হবে। কি ডায়লগ, একদিকে সাইড করুন। পাশে একটা চায়ের দোকান। দোকানি দোকান বন্ধ করেনি, বরং দোকান খোলা রেখে শুয়ে আছেন ভেতরে। গভীর রাতে যদি কোনো পথচারী চা খেতে ইচ্ছা হয় সেই আশায়। অদ্ভুত শহর, কিছু প্রয়োজনীয় কাজও কারো কাছে অপ্রয়োজনীয়। ভিজে গেছে তারা দুজনেই। আরিফ নাফিয়ার হাত ধরে টিনের ছাউনির নিচে আনলো। অর্ধ ঘুমে থাকা দোকানিকে ডেকে ওঠে। মামা ঘুমোচ্ছেন? নাফিয়া ইশারা দিয়ে না করে, যেন না ডাকা হয় তাকে। কিন্তু দোকানি উঠলো সময় নিয়ে। চোখ কষলে বলল, না, ঘুমাইতেছিলাম না, একটু ঘুমের অভিনয় করতেছিলাম। বেকুব বনে গেল আরিফ। অন্যদিকে নাফিয়া মুখে হাত রেখে হেসে ফেলে। আরিফ বলল, আচ্ছা, আপনি আপনার অভিনয় জারি রাখেন। অভিনয় শেষ হলে 2 কাপ চা দিয়েন। আরিফ নাফিয়ার দিকে তাকালো। ভিজে চুপসে আছে মেয়েটি, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আরিফ গা ঘেঁষে বসলো। তার 2 হাত নিজের হাতে নিয়ে মেসেজ করতে করতে দোকানিকে বলল, 2 কাপ নয়, 1 কাপ চা দিবেন চাচা। নাফিয়া অবাক সুরে প্রশ্ন করলো। 1 কাপ কেন? হুট করে আরিফের কণ্ঠ খাদে নামে। দুজনে ভাগাভাগি করে খেয়ে নেব। আরিফ মাথা ঝুঁকিয়ে রেখেছে ঠিক তার কাছে, চোখ জোড়া তার দিকে গভীরভাবে আবদ্ধ। নাফিয়ার সাথে সাথে চোখ নামিয়ে নিল, বলল, মুভিতে দেখেছি নায়ক নায়িকাদের এভাবে ঘুরে বেড়াতে, এখন নিজেদেরও ঠিক কোনো মুভির নায়ক নায়িকার মতোই লাগছে। ভালো লাগছে? হুম। এবার একটা চুমু খাই। মুভিটা রোমান্টিক হবে তাহলে। নাফিয়া মুখ তুলে তাকানোর সাথে সাথে টুপুর টাপুর বৃষ্টির মতো চুমু পড়ল গালে। অবাক হওয়ার সুযোগটুকু দিল না তাকে। দোকানি চোখ বাঁচিয়ে নিজের সঙ্গে লেপ্টে রাখলো নাফিয়াকে। শিরিন বেগম দাঁড়িয়ে দরজায়, মুখখানা থমথমে। 1 হাত কোমরে রেখে কাকডাকা ভরে সদ্য বিবাহিত কপত কপতির দিকে চেয়ে আছেন। সামনে দাঁড়িয়ে থাকা দুজনই আটসাট হয়ে, চুল গড়িয়ে এখনো পানি পড়ছে। নাফিয়ার ভয়ে গলা শুকিয়ে এলো। শাশুড়ি মা ভীষণ রেগে গিয়েছেন বোধহয়। আর চোখে একবার আরিফের দিকে চেয়ে চোখ ফিরিয়ে নেয়। তার দিকে চেয়ে লাভটা কি? বাঘ এখন বিড়াল সেজে মায়ের সামনে দাঁড়িয়ে। রক্ষাপল লাভে তার দিকে তাকানো বিপদ। শিরিন বেগম কোমর থেকে হাত নামিয়ে বললেন, আগে জানতাম আমার ছেলে হাঁদারাম, এখন দেখছি পলাতক আসামিও। আম্মা। চুপ। এক ধমকে দুজনে কেঁপে উঠল। অসময়ের হাঁচিটাও এলো। তার দেখা দেখি নাফিয়াও কেসে উঠে। হাঁচি কাশি আর সময় পেল না আসার। মায়ের সামনেই আসতে হবে। মানুষ ঘুরতে যায় দিনের বেলা, আর তুই রাতের বেলা নতুন বউ নিয়ে বেরিয়ে গেছিস। আম্মা, মন চাইলেও একটু রাতের শহর দেখার। তোর মনকে আমি উনুনে দিব, বেয়াদব ছেলে। রাতে এই শহরে কত বিপদ হয় জানিস? তার মধ্যে বৃষ্টি। হাঁচি কাশির সাথে এনেছিস, জ্বর বাঁধলে আস্ত রাখবো না বলে দিলাম। আরিফ এগিয়ে এলো শিরিন বেগমকে জড়িয়ে ধরবে বলে। তার পূর্বে শিরিন বেগম তাকে দূরে সরিয়ে দিয়ে বললেন, এই ভেজা গায়ে আমাকে ধরবি না। যা, ঘরে গিয়ে কাপড় চেঞ্জ কর, আমি আদা চা দিচ্ছি দুজনকে। বলে নাফিয়ার দিকে তাকালেন তিনি। আরিফ বাধ্য ছেলের মতো জুতো হাতে তুলে ঘরের দিকে পা বাড়ানোর পূর্বে নাফিয়া বলে উঠল, মা, আমি যেতে চাইনি, আমায় ঘুম থেকে তুলে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। বিষম খেয়ে দাঁড়ালো আরিফ। এ কেমন পোল্টি? চোখ গোল গোল করে ঘুরে তাকালো। তার বউ তার সাথে এমন শত্রুর মতো আচরণ করতে পারলো? নাফিয়া আরো বলল, আমি তো বলেছিলাম মা, সকালে যাব। সে কিনা পুরান ঢাকার কাচ্চি খাবে, আমাকেও সাথে নিয়েছে। কত বড় বাটপার! এই, তুমি না বললে তোমার ঘুরতে এসে ভীষণ ভালো লাগছে? দেখলেন মা, আমাকে বাটপার বলছে। আমাকে ঘুরতে নিয়ে এটাও বলেছে আমাকে দেখে নাকি মনে হয় আমাকে খেতে দেওয়া হয় না। আমার বাবা আমাকে না খাইয়ে রাখতেন। আরিফের মাথাটা ভন ভন করতে লাগলো। ঘরে শত্রু বিভীষণ। এমন বইয়ের চেয়ে তো শত্রু ভালো। শিরিন বেগম কঠিন দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করেন, এইসব বলেছিস? কসম আম্মা, আমি এমন কিছুই বলিনি। আবার কসম কাটিস? চড়িয়ে দাঁত ফেলে দিব। আরিফ নাফিয়ার দিকে চেয়ে রাগী গলায় বলল, তুমি ঘরে এসো একবার। দেখলেন মা, হুমকি দিচ্ছে। শিরিন বেগম ছেলেকে শাসিয়ে বললেন, তোর হাড়গুড় ভেঙে দরজায় ঝুলিয়ে রাখবো যদি ওকে একটা উল্টাপাল্টা কথা বলেছিস। বলেই চলে গেলেন শিরিন বেগম রান্নাঘরে। নাফিয়ার মুখে বিজয়ের হাসি। সেই সময় তর্কের প্রতিশোধ যেন নিল। হেলে দুলে আরিফকে টপকে ঘরের দিকে যেতে যেতে বলল, আমাকে ভয় করুন,
বুঝলেন মশাই? দুজনকে সামনে বসে আদা চা খাইয়েছেন শিরিন বেগম। রাক্তার মিছিমিছি যাওয়ার পথে দুজনের গায়ে হাত রেখে দেখে গেলেন জ্বর হয়েছে কিনা। যাওয়ার পথে আরিফকে শাসিয়েও গেলেন যেন নাফিয়াকে কিছু না বলা হয়। আরিফ তো সেই অপেক্ষাতেই ছিল, কিন্তু সেটি হলো কোথায়? শিরিন বেগম বেরিয়ে যাওয়ার সাথে সাথে নাফিয়া বলে উঠল। আমাকে কিছু বললেই আমি মাকে ডাকবো, তাই সাবধান। আরিফ দাঁত কিরমির করে বলল। চন্ডাল। হ্যাঁ, আপনার বউ চন্ডাল। আরিফের অফিস শুরু হয়েছে। সকাল সকাল তড়িঘড়ি করে বেরিয়েছে। রাতে ঘুমোতে দেরি হওয়ায় সকালে পুরো ঘর এলোমেলো করে রেখে গিয়েছে। নাফিয়া এক হাতে সেসব গোছালো। এলোমেলো ঘর তার কখনোই পছন্দ না। ঘর গুছিয়ে বেরোতে শিরিন বেগম ডাকলেন, বললেন, এটা এখন থেকে তোমারও সংসার। এসো, ঘরে কোথায় কি রাখা আছে দেখিয়ে দেই। শিরিন বেগম এক এক করে নাফিয়াকে সবটা দেখিয়ে দিচ্ছেন। প্রয়োজনীয় জায়গাগুলোর স্থান দেখিয়ে দিলেন। নাফিয়া খুব আগ্রহ নিয়ে এই সবটা দেখছে। ঠিক তখনই কলিং বেল বাজলো। নাফিয়া উঠে গেল, বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।